আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সকলকে আসলে ধন্যবাদ। আজকে এতক্ষণে তো আপনারা চিন্তা করছেন যে হঠাৎ করে আমি হেডলাইনে কি লিখলাম বা আমার কি ব্যানার দিলাম, যে ভারত বলেছে কোন শত্রু দেশের কাছে জননেত্রী শেখ হাসিনাকে ফেরত দিবেন না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। এই ঘোষণাটি আপনারা হয়তো দুই একদিনের ভেতরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মারফত হয়তো শুনে যাবেন। তবে ওনারা গতকালকেই এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে আসলে কারণ বা যুক্তি কি, সেটা হয়তো আপনারা অনেকেই চিন্তা করছেন যে কিভাবে ভারত বলে, যেহেতু ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি আছে যে কারো বিরুদ্ধে মামলা হলে বা ওয়ারেন্ট হলে আপনার কোনো প্রমাণপত্র দেখানো লাগবে না, এক দেশ আরেক দেশের কাছে বন্দি প্রত্যাপন চুক্তির আঙ্গিকে এদেরকে ফেরত দিবেন। হ্যাঁ, এই চুক্তিটা আছে। তবে এই চুক্তিটার পেছনে মানে এটার হচ্ছে যে ফার্স্ট পার্ট, এটার সেকেন্ড থার্ড ফোর্থ পার্টের মধ্যেই আরেকটা জায়গায় আছে যেখানে লেখা আছে, যদি কোনো দেশ দেখে যে একজন লোককে ফেরত দেওয়ার পরে তার প্রাণ চলে যেতে পারে, তাকে হত্যা করা হতে পারে, তাকে মেরে ফেলতে পারে, তাহলে সেইখানে ফেরত দেবেন না। এই একটা জিনিসই যথেষ্ট শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত না দেওয়ার জন্য। এখন দেখেন আমাদের এই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, এই যে আসিফ সার নজরুল সার, সেও গতকালকে বলেছে যে হ্যাঁ, আমরা ভারতকে বলছি যে শেখ হাসিনাকে ফেরত দেন, ওনাকে এনে আমরা বিচার কার্য সম্পন্ন করবো, ফাঁসির দড়িতে ঝুলাইতে হবে, আমরা ফেরত চাই। এগুলো হচ্ছে বারবার নোটিশ। এগুলো মানে হচ্ছে ওই রাস্তায় গুলিস্তানে যে ওষুধ বিক্রি করে না, ওদের মতো অবস্থা। আবার আজকে ওই যে আইসিটি ট্রাইব্যুনালের যেই প্রধান নুনুপতি শানা উকিল, উনিও বলেছেন দুইটি আইনে ভারত থেকে আমরা শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবো। ওই শিশির মনির মনে হয় না, ওই হারামজাদার নাম। তো এগুলো জামাতি উকিল, তো মাথায় তো বুদ্ধি নাই। মাথায় কোনো বুদ্ধি আছে? কোনো বুদ্ধি নাই। যারা কয় যে 18 কোটি মানুষের নামাজের সোয়াব পাওয়া যাবে খালি পাল্লায় ভোট দিলে, যারা বলে আবার ওই যে পূজা আর রোজা একই জিনিস, তাদের মাথায় যে বুদ্ধি নেই এটা বুঝেন। তাদের মাথায় বুদ্ধি থাকবে কিভাবে? কারণ ছোটবেলা থেকে পাই উপত মানে ওই যে আমার এক ছেলে ছিল আমাদের সাথে, তো ও বলতো যে গুয়ের টাঙ্কি পরিষ্কার করে এরা, নোয়াখালী পোলা ওই জায়গায় এরা তো গুয়ের টাঙ্কি পরিষ্কার করে। তো ওই জাতের লোক, এদের কাছে মাথায় আর কি আসবে? এবং আপনার সবচেয়ে মজার একটা বিষয় কি জানেন? 17 তারিখে জননেত্রীর বিরুদ্ধে ওনারা ফাঁসির রায় প্রদান করেছেন। মিষ্টি খাওয়াইতে যায় গোলাগুলি, আরেকজন ফাঁসির দড়িতে ঝুলানোর অভিনয় করতে নিজেই ফাঁসি দিয়ে দেখলো যে আল্লাহর যে ইশারা, এটা এরা বুঝে না যে তোরা এইভাবে মরে যাবি, শেখ হাসিনার কিছু হবে না। কারণ এরা যদি বুঝতো, আর এরা যদি আসলে ইসলাম বুঝতো, তাহলে তো এরা মনেই করতো কোনো কিছু আল্লাহর ইশারা ছাড়া নাকি নড়ে না, একটা গাছের পাতাও নড়ে না। তাহলে শেখ হাসিনা থেকে বাঁচাই নিয়ে যায়, এটা তো আল্লাহর ইশারা ছিল। এইটাই হারামজাদারা বুঝে না। তখন এই হারামজাদারা না বুঝলে কে কারে বুঝাবে? তো দেখেন, এই যে ইন্টারিম গভর্নমেন্ট যখন থেকে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা আসছে, তখন থেকে কিন্তু অনেক মানবাধিকার সংস্থা কিন্তু ব্যাপক হারে ইন্টারিমের পক্ষে ছাপাই গাইছেন, শেখ হাসিনার বিপক্ষে বলছেন এই মানবতাবিদে। এখন তারাই গত 17 তারিখের পর থেকে বেঁকে বসেছেন। তার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ, তারা তো সরাসরি ইন্ডিয়াকে বলেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরত দেওয়ার কোনো যুক্তিই নাই। হিউম্যান রাইট ওয়াচ, যদি আমার কথাটা বিশ্বাস না হয় গুগল সার্চ দিয়ে দেখেন। এরপরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারাও বলে দিয়েছে যে নো, নো হাসিনা রিটার্ন, হাসিনাকে রিটার্ন করা যাবে না, তারাও দাবি জানিয়েছেন। এই যখন অবস্থা, তখন অনেক বিদেশি এই আপনার সংস্থাগুলো, মানবাধিকার সংস্থাগুলো সবাই এখন যে দাঁড়াচ্ছে হাসিনার পক্ষে। এটা কিন্তু একটা বিশাল সাইন। আপনি মনে করতে যে ভলকার তুর্ককে আমরা সকলে গালাগালি করি, আমরা জানি যে এই সমস্ত ঘটনার পিছনে এই বেটাও আজকে বিবৃতি দিয়েছেন যে এই বিচার কোনোভাবেই বৈধ না, কারণ আসামি পক্ষের কোনো উকিলই দাঁড়াইতে দেওয়া হয় নাই। এটা কে বলছেন? ভলকার তুর্ক। এবং বাকি যেসব আপনার ইয়েগুলো আছে, মানবাধিকার সংস্থাগুলো আছে, এরা বলতেছে যে 397 দিনে এই মামলার রায় হয়েছে। 327 দিনের মধ্যে 50 দিন বাদ যান আপনার, শুক্রবার শনিবার, তারপরে সরকারি ছুটি, ঈদের ছুটি, কোরবানির ছুটি, পূজার ছুটি, বন্যার ছুটি, এভাবে করে 50 দিন বাদ গেছে। তাহলে 347 দিনে একটা মামলার রায় হয়ে গেছে, আবারও যেটা নাকি মানবতা বিরোধী সবচেয়ে কঠিন রায়। এবং সেখানে সবচেয়ে এরা যেটা বলছে যে এই তো রেপিড, এবং আপনার যারা সাক্ষী দিয়েছেন তাদেরকে ক্রস এক্সামিনেশন করা হয়নি, মানে যে বিপক্ষ পক্ষের উকিল বা বিরোধী পক্ষের যারা, যেমন শেখ হাসিনার পক্ষের কোনো সাক্ষীকেও সেখানে উঠানো হয়। এবং সেখানে পুলিশের কাকে, ওই যে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা যাকে 5 বছরের সাজা দিয়েছেন, তাকে সাজা দিয়েছেন। এইটাও তাকে জিজ্ঞেস করা নেই যে আপনি যে বলছেন যে সব নির্দেশনা শেখ হাসিনা যে এটার পক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে কিনা। এরা এইটাও বলছে এই কোর্ট, এই যে আপনার বিবিসি নিউজ বা পত্রিকার নিউজ কাটিং যেগুলো যে আগস্টের পরে বেরিয়েছে, মানে এই অল্প 3-4 মাসে, সেগুলোকে ওনারা প্রুফ ধরে যেটা বলতে চাচ্ছেন সেটাও হয় না। কারণ হচ্ছে যে বিবিসির এই নিউজকে যদি আপনার প্রুফ ধরতে হয়, তাইলে আপনাকে বিবিসির এই লোকদেরকে এইখান থেকে উড়ে নিয়ে বাংলাদেশে গিয়ে সাক্ষী সবুত জোগাড় করে কথা বলতে হয়। আপনার মনে আছে এই যে যুদ্ধাপরাধী মামলার সাক্ষী দেওয়ার জন্য বিবিসির সাংবাদিকরা গিয়েছিল?
যুদ্ধাপরাধীর বিচারে, তখনকার সেই নিউজগুলো যখন ধরে জিজ্ঞেস করা হয়েছিল, এটা মনে আছে? তো এইখানে কিন্তু কিছুই করেনি। সুতরাং মানবাধিকার সংস্থাগুলো আস্তে আস্তে খেপে গেছে। আর এই দিকে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নামে একটা সংস্থা, এই অ্যাডভোকেট ফার্ম আছে এখানে, ব্রিটেনের সবচেয়ে শক্তিশালী। এরা বলছে যে এই মামলার রায় যে অবৈধ, এই মামলার রায় যে কোনো অবস্থাতে হবে না, সেইটা নিয়ে তারা কোথায় যাবে? তারা যাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সেইখানে, এবং এটার স্থগিতাদেশ আদেশ যাবে, এবং এটার পূর্ণাঙ্গ আবার তদন্ত বিচার চাবে। তার মানে ফাইসা গেছে সব দিকে। সেই জন্যই আজকে সম্ভবত ইন্ডিয়ার সমস্ত দল এবং মিনিস্টাররা সবাই মিলে একটা কথা বলছেন, যেটা আমি নিউজ পেয়েছি, এটা তো আপনারা 2-1 দিনের ভিতরে পাবেন, যে ওখান থেকে যে শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই ওরা ফেরত দিবে না। এরপরও বাংলাদেশের বঙ্গু মুসলমান নুনুবিতু দল এরা চিল্লাইতেছে আইনা ফাঁসি দিবে। আচ্ছা, আপনাদের মনে আছে যে এডওয়ার্ড স্নোডনের কথা? এডওয়ার্ড স্নোডন আমেরিকার, যে কিনা আমেরিকার রাষ্ট্রীয় সবচেয়ে গোপন নদী উইকিলিক্স, যেগুলো ফাঁস করে দিয়েছিল, এই এডওয়ার্ড স্নোডনকে ধরার জন্য আমেরিকা যার পণ্যায় কত চেষ্টা করছে, পারছে? রাশিয়াতে বসে এখন সে হাবানা চুরুট টানে, আর আমেরিকান গভর্নমেন্টে তার অনুভূতিটা দেখায় যে দেখো বাবা, আমার কিছু করতে পারবে না, রাশিয়ান রাশিয়ান মেয়ে, রাশিয়ান মাল আর মদ নিয়ে এসে মজায় আছে, আর আমেরিকা মাথা চাপড়াইতেছে। এরপরও বঙ্গু মুসলমান, তোমাদের বুদ্ধি শুদ্ধি নাই, তোমরা মনে করো শেখ হাসিনাকে তোমরা আইনা ফাঁসিতে ঝুলাইবে। এত সোজা, এত সোজা, এত সোজা না, দুনিয়া এত সোজা না। এরপর দেখেন আমেরিকার আরেকটা মানবাধিকার সভা, আটলান্টা কাউন্সিল। আটলান্টা কাউন্সিলও ঠিক এই বিচারটার বিরুদ্ধে তারা দাঁড়াইছে। তারাও বলছে যে না, এই বিচার সঠিক না, মৃত্যুদণ্ড তো হইতেই পারে না। সমস্ত মানবাধিকার সংস্থার মধ্যে আজকে যেহেতু 4টা মানবাধিকার সরাসরি, হিউম্যান রাইটস, এমনিস্টি ইন্টারন্যাশনাল, আইসিসি, আটলান্টা কাউন্সিল, এরা সবাই সরাসরি ইন্ডিয়াকে কাছে দাবি জানাইছে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দেওয়া যাবে না, কারণ ওখানে গেলে ওনাকে হত্যা করা হইতে পারে। এবং হত্যা করা যেতে পারে, এর প্রমাণ দেখেন। এর আগে অনেকগুলো প্রমাণ আছে, তার ভিতরে আজকের একটা প্রমাণ দিই। আজকে যেটা হচ্ছে যে মুরাদ হোসেন, মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন, ওনাকে 9 এপ্রিল গ্রেপ্তার করা হয়েছিল, এবং 18 নভেম্বর মানে গতকাল ওনাকে কাশিমপুর কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মানে হচ্ছে ওখানে ওনাকে স্লো পয়জনিং দেওয়া বা টর্চার করে ওনাকে ওখানেই হত্যা করা হয়। এর আগে আরো হত্যা হয়েছে। এর আগে আপনারা দেখছেন যে বিচারপতি মানিককে কিভাবে হত্যার উদ্দেশ্যে এরা করেছে। তো এগুলো দেখে ইন্টারন্যাশনাল মিডিয়া, মানবাধিকার সংস্থা, এরা সবাই বুঝে গেছে যে এখানে আসলে হত্যাই করা হবে। এর ভিতরে দেখেন 17 তারিখ, যেদিন আমাদের নেত্রীর ফাঁসির রায় দেয়, সেই দিনে কিন্তু সংগোপনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসে চট্টগ্রাম বন্দর, এরপরে লালদিয়া বন্দর, আরো একটা বন্দর, 3টা বন্দর বিদেশিদের কাছে চুক্তিবদ্ধ হয়েছে নন ডিসক্লোজাল এগ্রিমেন্টের মাধ্যমে। মানে এইখানে চুক্তিতে কি আছে না আছে আপনি কিচ্ছুই জানবেন না, ওদের কাছে দিয়ে দিয়েছে। আর ওদের কাছে দেওয়ার জন্য দেখেন আপনার, যেমন লালদিয়া এবং আরেকটা যেটা বন্দর, এটা 4 নভেম্বর প্রস্তাব দিছে, মানে যাই বিদেশি কোম্পানিগুলো নিবে তারা প্রস্তাব দিচ্ছে 4 নভেম্বর 2025 সাল, নভেম্বর এই মাসে। হ্যাঁ, 5 নভেম্বর কারিগরি দিক পরীক্ষা হয়ে গেছে, 6 নভেম্বর আর্থিক প্রস্তাব পাশ করে ফেলেছে, 7-8 2 দিন বন্ধ, 9 তারিখে নেগোসিয়েশন শেষ, এবং 9 তারিখে অনুমোদন, এবং 9 তারিখে অর্থনৈতিক কমিটিও পাশ করে দিয়েছে, এবং 17 তারিখে চুক্তি করে দিয়েছে। তার মানে 12 দিনের ভিতরে 3টা জায়গা, চট্টগ্রাম বন্দর, নিউ টার্মিনাল, লালদিয়া বন্দর, এবং আরেকটা, সব দিয়ে দিল। যাতে এইখানে ছিল যে সিনেমার টুইস্ট বা নাটকের টুইস্ট, যাতে আপনারা সবাই, আমরা সবাই আমাদের মাননীয় নেত্রীর কি হচ্ছে, কি বিচার আছে, এইটা নিয়ে সারা দেশের মানুষ পক্ষে বিপক্ষে টেনশন থাকবে, ওইদিকে দিবে, আর ওনারা এদিকে চুক্তি করে দিবে, ওকে গুড বাই চাও। এটাই ছিল যে ইউনূসের গভর্নমেন্টের মূল চাল, এবং সেটা ওনারা সফল হয়েছে। সেইটা করার আপনার খালিলুর রহমান, আমাদের নিরাপত্তা উপদেষ্টা, ইন্ডিয়াতে যাওয়ার কথা। এখন উনি বলছে যে ইন্ডিয়াতে ওনাকে দাওয়াত দিয়েছে, অজিত দোভাল দাওয়াত নাকি দিয়েছে, কিন্তু এখন ইন্ডিয়ান পত্রপত্রিকা যেটা দেখাচ্ছে অজিত দোভাল ওনাকে দাওয়াত দেয়নি। তবে উনি 19 তারিখ যাওয়ার কথা থাকলেও উনি একদিন আগে, মানে 18 তারিখ, গতকালই উনি ইন্ডিয়ায় চলে গেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে ইন্ডিয়া গিয়ে কি উনি কি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলবেন? তবে এই বিষয়ে যখন বিভিন্ন সাংবাদিকরা পররাষ্ট্র সচিবকে জিজ্ঞেস করছে, আমি জানি না ওনার এজেন্ডা কি লেখা আছে, এবং উনি যে ইন্ডিয়া গেছেন এটি তো আমি জানি না, উনি কেন গেলেন ইন্ডিয়া তাও জানি না। অবস্থা বুঝেন, পররাষ্ট্র উপদেষ্টা বুঝেন। কিন্তু এই যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব গেলেন ইন্ডিয়া। তো খলিল সাহেব একটা মজার বিষয় বলি, হ্যাঁ, এই যে গত এপ্রিলে যখন বিসটেক সম্মেলনে গেলেন, ডাক্তার ইউনূস সাহেব সাইড লাইনে বসে কথা বললেন এই নরেন্দ্র মোদীর সাথে, তার আগে অনেক চেষ্টা করছেন, পারেন নাই। লাস্ট পর্যায়ে যে ওই সম্মেলনে যায় 5 মিনিটের সময় পেয়েছিলেন, পাশাপাশি কথা হয়েছে। সেখানে আবার কি কথা হয়েছে, এটা উনি বলছেন যে উনি শেখ হাসিনার ব্যাপারে কথা বলছেন, আর নরেন্দ্র মোদী টুইট করেছেন যে এইসব বিষয়ে কোনো কথাই হয় না, ফাউল কথা, মানে ইজ্জতের 12টা। এরপরে নাকি ওখানে যখন আপনার এই যে আমাদের উপদেষ্টা সাহেব ডাক্তার ইউনূস, খলিলুর রহমান এবং ওনার রাত্রিকালীন সঙ্গী লামিয়া মোর্শেদ একসাথে ছিলেন, তখন নিরাপত্তা নিয়ে কি একটা কথা জানি অজিত দোভাল তুলছেন, তখন খলিলুর রহমান সাহেব যে কথা বলতেছেন, তখন সকলের সামনে নাকি বলছেন যে আপনি কে, হু আর ইউ, অজিত দোভাল?
তখন নাকি মানে ভেপাচাকা খেয়া বলতেছে, হ্যাঁ আমি তো রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা। আপনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা, আপনি নিরাপত্তা উপদেষ্টা না। সুতরাং আমি নিরাপত্তা উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারো থেকে কথা শুনতে চাই, আপনার মতো লোকের কাছ থেকে না। এই অপমান সহ্য করতে না পেরে ওনারা আসার পরে গত এপ্রিলে ওনাকে নিরাপত্তা উপদেষ্টায় উন্নীত করছেন। মানে এখন আপনিও নিরাপত্তা উপদেষ্টা, অজিত দোভালও নিরাপত্তা, দুইজনের পজিশন সমান। এটা বাইনচোত এরা বুঝেই না যে অজিত দোভাল আর তোরা হয়েছে যে কুত্তার বাচ্চা। এর চেয়ে ভালো কিছু না। ওই যে একটা বলে না, একটা গ্রাম্য ভাষায় কথা আছে, খন্ডে আসমানত তারা আর খন্ডে জৈনুন নারা, বা খন্ডে ফুন্দর ফোরা, মানে আসমানের তারা আর ফন্দের ফোরা। তো এই অজিত দোভাল আসমানের তারা, আর খলিল বেটা তুমি হয়েছে যে পাসার ফোরা। তো চেষ্টা করে দেখুক। এখন তো ইন্ডিয়া তো সিদ্ধান্ত নিছে যে শত্রুদের, বাংলাদেশের শত্রু দেশ হিসেবে চিহ্নিত করছে, যে এই দেশে আনে যায় কিনা। বা এই যে একদিন আগে 17 তারিখে উনি পাতা তারিখ বেরিয়েছেন, কারণ 18 তারিখে, কারণ হচ্ছে 17 তারিখে যেহেতু চুক্তি করে ফেলেছেন, এইটা নিয়ে না জানি আবার ইন্ডিয়া দেয় কিনা একটা বিশাল সাইজের ওই যে আফ্রিকান কালাইয়াদের ওই যে 18 বা 19 ইঞ্চি বেশি চয়েস যে বাঙালি বঙ্গুদের, ওই সাইজের একটা ঢুকাই দেয় কিনা, এই ভয়েই হয়তো চলে গেছেন। এখন দেখা যাক যে কি হয়। তবে একটা কথা ঠিক, আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে তো ওভাবে দিবেন না, তবে ইন্ডিয়া এমন একটা ঘটনা হয়তো ঘটাবেন, যেটা আমি আপনি আমরা সবাই চাই, যে হয়তো বিমানে করেই ঢাকা এয়ারপোর্টে নামবেন, লাখো লোকের সমাবেশে ওনাকে ফুলের মালা দিয়ে, এই যে সেনা, আমাদের সেনাবাহিনী যারা আছে, 3 বাহিনী মিলে সেলুট দিয়ে, গড়াগড়ি দিয়ে ওনাদের পিঠের উপর দিয়ে দিবেন যে আপা আপনি আমাদের পিঠের উপর দিয়ে হাইটা যান, আমাদের বুকের উপর দিয়ে হাইটা যান, আমরা অন্যায় করেছি। সেই ঘটনাই ঘটবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গতকাল যখন প্রহসনের, গতকাল না, গত 17 তারিখে যখন প্রহসনের বিচারে শেখ হাসিনার ফাঁসির সাজা শুনে হাততালির বন্যা বয়ে যাচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত কক্ষে, তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এক ভাষণে একটি পরিচিত ডায়লগ একটু পাল্টে নিয়ে বললেন, অপারেশন সিন্দুর তো সির্ফ ট্রেলার হ্যায়। এর পরের বাক্যটি তিনি উচ্চারণ না করলেও বুঝতে কারো বাকি থাকে না, সেটা হলো, পরের লাইনটা হচ্ছে, পিকচার আবি বাকি হ্যায়। কোন প্রসঙ্গে বলেছেন তিনি একথা? গত 10 নভেম্বরে দিল্লিতে লালকেল্লার কাছে যে ভীষণ বিস্ফোরণ হয়েছে, সেই প্রসঙ্গে অপরাধীর সেটা বোঝাতেই তিনি বলেছেন এই কথাটি। আপাতভাবে তার নিশানায় পাকিস্তান, কিন্তু শুধু পাকিস্তান নয়, যারাই আছে, যে দেশ আছে এই নাশকতামূলক ঘটনার পেছনে, তাদের সবাই আছেন ভারতের সেনা প্রধানের নিশানায়। আর এইখানে উঠে এসেছে আমাদের পূর্ব প্রান্তের প্রতিবেশী বাংলাদেশের নাম। বাংলাদেশের সন্ত্রাসীরা যে দিল্লি বিস্ফোরণ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত, তার একাধিক নিদর্শন এসে গেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে, তাদের হাতে এসে গেছে। আর সেই সব নিদর্শন থেকে দেখা যাচ্ছে সন্ত্রাসবাদীদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের পদস্থ কর্তারা। তাদের যোগ সাজসে কিভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে এবং আরো বিস্ফোরণ ঘটাবার কি পরিকল্পনা ছিল তাদের, তার পুরো নকশা এসে গেছে ভারতের গোয়েন্দাদের হাতে। আর সেটা হাতে আসার পর গত 1.5 বছর ধরে অনেক কষ্টে চেপে রাখা ধৈর্যের বাঁধ ভেঙেছে ভারতের। কয়েকদিন আগে, আপনারা জানেন, কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেছেন সংযমের সঙ্গে কথা বলতে, নইলে বিপদ আছে। এটা তার বলাটা হচ্ছে, এটাকে হুমকি বলেও ধরে নেওয়া যায়। তখনও দিল্লি বিস্ফোরণ হয়নি। আর এখন দিল্লির বিস্ফোরণের পর ভারতের সেনাপ্রধান বললেন, অপারেশন সিন্দুর সির্ফ ট্রেলার, পিকচার আবি বাকি হ্যায়। এবং শুধু মুখের কথাই নয়, কাজেও নেমে পড়েছে ভারতীয় সেনা। পূর্ব সীমান্তে অনেক কিছুই ঘটে চলেছে। হ্যাঁ, অনেক কিছুই ঘটে চলেছে এবং ঘটতে যাচ্ছে আরো অনেক কিছু। তার কিছু কিছু আমি জানি, কিন্তু বলবো না, কারণ এসব গোপনীয় সূত্র থেকে পাওয়া খবর বাইরে ফাঁস করব না এমন কথা দিয়ে তবে এসব খবর পেয়েছি। তবে ভারতের সেনা মহলে কিছু বড়সড় ভাবনা যে চলছে, তার আঁচ পেয়েছে বাংলাদেশ। আর সেটা পাওয়ার পর থেকে সম্পর্ক মধুর করার বার্তা ঘুরছে বাংলাদেশের কর্তা ব্যক্তিদের মুখে। তৌহিদ হোসেন সাহেব বলেছেন, বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। আহা, প্রাণ জুড়িয়ে যায় এমন কথা শুনলে। তৌহিদ হোসেন, আপনি আপনার দেশের প্রধান উপদেষ্টা গত 1.5 বছর ধরে কি সব বলে গেছেন, একটু কথাগুলো শুনে দেখবেন তো, তারপরে বলবেন যে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। তারপর দেখুন, আড়ি আড়ি ছেড়ে ভাব ভাব খেলতে অজিত ডোভালের সঙ্গে দেখা করতে আসছেন খলিলুর রহমান, যাকে বলে একেবারে ছুটতে আসছেন। আগে ডাকলেও আসতেন না, আর এখন ছুটতে আসছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
খলিলুর রহমান আজ 19 নভেম্বর দিল্লি সফরে আসছেন কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম জাতীয় নিরাপত্তা পর্ষদের সম্মেলনে অংশ নিতে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে 2 দিনের এই সফর নিয়ে বাংলাদেশের ভেতরে ও বাইরে ব্যাপক জল্পনা। এই সফরের তাৎপর্য আরো বেশি, কারণ গত অক্টোবরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দিল্লিতে 2টো গুরুত্বপূর্ণ সম্মেলনে আসতে দেননি মোহাম্মদ ইউনূস। তিনি 13 থেকে ওয়াকারুজ্জামান 13 থেকে 16 অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া কাউন্টার টেরোরিজম কনফারেন্স এবং জাতিসংঘের ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিগুলোর তাদের চিফস কনক্লেভ, এই 2টো সম্মেলনে অনুপস্থিত ছিলেন। যে 2টো সম্মেলনে